বুড়ো কবুতর বলল যে ভাগ্য এবং বুদ্ধি কোনটি বড়। বন্ধুরা, এই গল্পটি খুবই প্রেরণাদায়ক এবং জ্ঞানবর্ধক হতে চলেছে, তাই গল্পের শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। প্রাচীনকালের কথা, একটি বুড়ো কবুতর এবং একটি নীলকণ্ঠ পাখি শিব মন্দিরের কাছে একটি বটগাছের উপর বসেছিল। প্রতিদিন তাদের ওঠা বসা সেখানেই হতো এবং তারা ভগবান ভোলানাথের প্রতি পূর্ণ শ্রদ্ধার সাথে ভক্তি করত। একদিন নীলকণ্ঠ এবং কবুতর দুজনে বসেছিল। নীলকণ্ঠ বুড়ো কবুতরের কাছে একটি প্রশ্ন করল। সে বলল, হে বন্ধু কবুতর, ভাগ্য বড় না বুদ্ধি? এর উত্তরে কবুতর বলল, বন্ধু, তোমার এই প্রশ্ন খুবই আকর্ষণীয় এবং ভাবার বিষয়। তোমার এই প্রশ্নের উত্তর তুমি একটি গল্পের মাধ্যমে পাবে। তুমি শান্ত হয়ে বসো, আমি তোমাকে গল্প শোনাই। নীলকণ্ঠ বলল, ঠিক আছে, এবং সে শান্ত হয়ে বসে পড়ল। সে তার দুই কান বুড়ো কবুতরের প্রতিটি কথার উপর রাখল এবং বড় মনোযোগ দিয়ে এই গল্পটি শুনতে থাকল। বুড়ো কবুতর গল্প শুরু করলো এবং বলল, বন্ধু, প্রাচীনকালের কথা, একবার ব্রহ্মার দরবার বসেছিল। সকল দেবতা দরবারে বসেছিল। ভাগ্য এবং বুদ্ধিও সেখানে ছিল। ব্রহ্মার দরবারে বসে বসে কথা বলতে বলতে ভাগ্য এবং বুদ্ধির মধ্যে তর্ক শুরু হয়ে গেল। যখন এই তর্ক অনেক বেড়ে গেল, তখন ভাগ্য বলল, যে কাজ আমি করি তা এই বুদ্ধি করতে পারে না। বুদ্ধি বলল, মূর্খের মতো কথা বলো না। যখন আমি কারো সঙ্গ ছেড়ে দিই, তখন সেই মানুষ পাগল হয়ে যায়, সে মৃত্যু লাভ করে। তুমি যতই তার সঙ্গ দাও, তবুও আমাকে ছাড়া সে কিছুই করতে পারে না। ভাগ্য বলল, আরে মূর্খ বুদ্ধি, তুমি জানো না যে যার সঙ্গ আমি ছেড়ে দিই, তুমি যতই তার সাথে থাকো, তার ভালো কিভাবে হতে পারে? যখন আমি অর্থাৎ তার ভাগ্যই তার সাথে থাকবো না, তাহলে সে কি কখনো ভাগ্যবান বা ধনবান হতে পারবে? না, এটা কখনোই সম্ভব নয়। ব্রহ্মার দরবারে দুজনের মধ্যে এভাবেই বাদ বিবাদ বাড়তে লাগলো। দুজনে একে অপরের সাথে ঝগড়া করতে লাগলো। বুদ্ধি বলতে লাগলো, আমি বড়, আমি শ্রেষ্ঠ। ভাগ্য বলতে লাগলো, না, তুমি আমার চেয়ে বড় কিভাবে হতে পারো? আমি বড়, আমি শ্রেষ্ঠ। তখন ব্রহ্মদেব দুজনকে তর্ক করতে দেখে মনে মনে ভাবলেন, ভাগ্য এবং বুদ্ধি দুজনেই মহান দেবতা। এরা দুজনেই এই পৃথিবীর শক্তিশালী এবং প্রভাবশালী দেবতা, আর এরা এভাবে পরস্পরের সাথে ঝগড়া করছে, যা ঠিক নয়। এদের বিষয়ে সিদ্ধান্ত আমাকেই নিতে হবে। ব্রহ্মদেব বুদ্ধি এবং ভাগ্যের কাছে জিজ্ঞাসা করলেন, তোমরা দুজনে ঝগড়া করছো কেন? ভাগ্য বলল, হে ব্রহ্মদেব, আমি যে মানুষের সঙ্গ ছেড়ে দিই, সে মানুষ কি করতে পারে? সে তো তার সারা জীবন দারিদ্র্য এবং দুঃখে কাটায়। সে তার জীবনে কখনো সুখী থাকতে পারে না। একথা শুনতেই বুদ্ধি বলে উঠল, না ব্রহ্মদেব, ভাগ্য মিথ্যা বলছে। আমি যখন কারো সঙ্গ ছেড়ে দিই, তখন ভাগ্য যতই সেই মানুষের সাথে দিক, সে কিছুই করতে পারে না। বুদ্ধিহীন মানুষ তো মৃতের সমান। ব্রহ্মা দুজনের কথা মনোযোগ দিয়ে শুনলেন। তাদের কথা শুনে ব্রহ্মদেব মনে মনে ভাবতে লাগলেন, এদের দুজনের সমস্যা তো খুবই গুরুতর। এর সিদ্ধান্ত কিভাবে করা যায়? তারপর ব্রহ্মদেব দুজনকে বললেন, এভাবে কিছু বোঝা যাবে না, তোমরা পরীক্ষা দাও। ভাগ্যদেব, তুমি তোমার ভাগ্যের পরীক্ষা করো, আর বুদ্ধিদেব, তুমি তোমার বুদ্ধির পরীক্ষা করো। এর মাধ্যমে প্রমাণ করো যে তোমাদের মধ্যে কে বড় এবং শ্রেষ্ঠ। ভাগ্যদেব বলল, হে ব্রহ্মদেব, আপনার যা আদেশ হবে আমি তাই পালন করব। ব্রহ্মদেব বলল, তোমরা মর্ত্যলোকের দিকে মনোযোগ দিয়ে দেখো। ব্রহ্মদেব ভাগ্যদেব এবং বুদ্ধিকে মর্ত্যলোকে দেখালেন এবং বললেন, দেখো, এই জঙ্গলে একজন গরিব বুড়ি এবং তার একমাত্র 20 বছরের ছেলে একটি ঝুপড়িতে থাকে। তারা খুবই গরিব, তাদের খাওয়ার জন্য একটি আনাজের দানাও জোটে না। এখন তোমরা দুজনে এদের উপর তোমাদের ভাগ্য এবং বুদ্ধির শক্তি প্রয়োগ করো। তোমাদের মধ্যে যে এই গরিব বুড়ির ছেলেকে ধনবান বা সম্রাট বানাতে পারবে, সেই তোমাদের মধ্যে বড় এবং শ্রেষ্ঠ বলে গণ্য হবে। ব্রহ্মদেবের কথা শুনে ভাগ্যদেব বলল, হে পরমপিতা, এ তো ছোট্ট ব্যাপার। ভাগ্যের কথা শুনে বুদ্ধি বলল, এটা ছোট ব্যাপার কিভাবে হতে পারে? যতক্ষণ আমি তার সঙ্গ না দেব, তুমি তাকে কখনো রাজা বা সম্রাট বানাতে পারবে না। ভাগ্য বলল, বুদ্ধি, তুমি জানো না, আমি যদি তার সঙ্গ দিই, তবে তাকে শুধু রাজাই নয়, একজন মহান সম্রাট বানাবো। বুদ্ধি বলল, ঠিক আছে, আমরা দুজনেই এই বিষয়ে আমাদের শক্তি প্রয়োগ করি। এর মাধ্যমে আমাদের সমস্যার সমাধান হবে। যে জিতবে সেই শ্রেষ্ঠ বলে গণ্য হবে। এরপর ভাগ্য ব্রহ্মদেবের কাছে বলল, ব্রহ্মদেব,
প্রথমে আমাকে আমার শ্রেষ্ঠত্ব প্রমাণ করার অনুমতি দিন। আমাকে এখান থেকে যাওয়ার এবং এই ছেলেকে সম্রাট বানানোর আদেশ দিন। ব্রহ্মার বলার সাথে সাথে বুদ্ধি ব্রহ্মদেবের কাছে বলল, ব্রহ্মদেব, আমি এই ছেলের সঙ্গ ছেড়ে আসছি। তার কথা শুনে ভাগ্য বলল, ঠিক আছে, তুমি এখনই তার সঙ্গ ছেড়ে দাও এবং ব্রহ্মলোকে চলে এসো। বুদ্ধি ভাগ্যের কাছে বলতে লাগলো, ভাগ্য, মনে রেখো, এমন না হয় যে তুমি তাকে সম্রাট বানানোর চক্করে মেরে না ফেলো। এই ব্যক্তি যেন মরে না যায়। ভাগ্য বলল, বুদ্ধি, তুমি এসব দূর থেকে দেখতে থাকো। আজ তোমার হার নিশ্চিত, কারণ আমি তোমার চেয়ে বেশি শক্তিশালী এবং বলবান। বুদ্ধি বলল, ঠিক আছে, আমি এখনই এই ছেলের সঙ্গ ছেড়ে দিচ্ছি। এই বলে বুদ্ধি তার সঙ্গ ছেড়ে দিল। বুদ্ধির সঙ্গ ছাড়ার সাথে সাথে সেই ছেলে তার শুদ্ধ বুদ্ধি হারিয়ে ফেলল। সে একজন নির্গুণ, পাগল এবং মূর্খ হয়ে গেল। এখন ভাগ্য তার কাজ শুরু করল। সে দেখল যে সেই ব্যক্তির কাছে কিছুই নেই। একটি ঘাসফুসের তৈরি ঝুপড়ি আছে এবং মাত্র 3টি ছাগল বাঁধা আছে। ছেলেটি সেই ছাগলদের খাওয়ানোর জন্য ঘাস পাতা কেটে আনে এবং তাদের চড়িয়ে বেড়ায়। সে সারাদিন এই কাজেই কাটিয়ে দেয়। তার অবস্থা দেখে ভাগ্য ভাবল, না এর কাছে পরার জন্য ভালো কাপড় আছে, না পায়ে পরার মতো জুতো। এখন আমি তার সঙ্গ দিচ্ছি এবং তাকে রাজা বানিয়ে ছাড়ব। ভাগ্য পাশা ঘোরালো। যে পথ দিয়ে সেই রাখাল যাচ্ছিল সেই পথে ভাগ্য একজোড়া সুন্দর সোনার জুতো রাখল। ছেলেটির দৃষ্টি সেই জুতোই পরল, কিন্তু সে বুঝতে পারল না যে এগুলো সোনার জুতো। তার তো শুধু পায়ে পরার জন্য জুতো দরকার ছিল। তাই সে সোনার জুতো পরে নিল এবং ভাবল, চলো, জুতো তো পাওয়া গেল, এতে আমার অনেক দিনের কাজ চলে যাবে। এখন জঙ্গল থেকে চারা আনতে এবং ছাগল চড়াতে গেলে আমার পায়ে কাটা খুলবে না। সেই জুতো পরে সে তার বাড়ি ফিরে এলো। প্রতিদিন তার এই রুটিন চলতে থাকলো। সে জঙ্গলে ছাগল চড়াতে যেত এবং ঘাস পাতা কেটে আনতো এবং ছাগলদের চড়াতো। তার মায়ের বুদ্ধিও শেষ হয়ে গিয়েছিল, কারণ বুদ্ধি তাকেও ছেড়ে চলে গিয়েছিল। ভাগ্য তো রাখালের খুব সঙ্গ দিল, কিন্তু তার জীবনে কোনো পরিবর্তন এলো না। ভাগ্য ভাবতে লাগলো, আমি তো তাকে সম্রাট বানানোর সংকল্প নিয়েছি, কিন্তু এ তো আমার কাছে মূর্খ বা পাগল বলে মনে হচ্ছে। এর আচরণ তো পাগল এবং মূর্খের মতো হয়ে গেছে। এসব দেখে বুদ্ধি ভাগ্যের কাছে বলল, তুমি কি জানো না যে আমি তার সঙ্গ ছেড়ে দিয়েছি? আমি যখন কারো সঙ্গ ছেড়ে দিই তখন সে এমনই আচরণ করে। ভাগ্য বুদ্ধির কাছে বলল, আমিও দেখি তুমি কি করতে পারো। এখন তুমিও দেখবে আমি কি করতে পারি। সেই দেশের কাছেই একটি দেশের রাজা শৈব্য ছিলেন। তার একজন বণিক ছিল। সে বিভিন্ন দেশে এবং স্থানে গিয়ে ব্যবসা করত। সেই বণিকের কাছে ব্যবসার জন্য কিছু উট ছিল। সে উটের উপর পিতল কাঁসা নিয়ে অন্য দেশে গিয়ে ব্যবসা করত। একদিন সেই বণিক সেই জঙ্গল দিয়ে যাচ্ছিল যেখানে সেই রাখাল থাকতো এবং তার ছাগল চড়াতো। বণিক উট নিয়ে যাচ্ছিল। পথে যেতে যেতে তার নজর সেই রাখালের পায়ে পড়ল। বণিক দেখল যে এই রাখালের পায়ে সোনার জুতো রয়েছে, আর সে এগুলোর কোনো মূল্যই বোঝে না। এটাকে দেখে মনে হচ্ছে এ সম্ভবত সোনার জুতোর কথা জানেই না। বণিক তার উট থেকে নেমে সেই রাখালের কাছে জিজ্ঞাসা করল, ভাই, তুমি এই জুতোগুলো কোথা থেকে এনেছো? রাখাল বণিককে বলল, এই জুতোগুলো আমি জঙ্গলে পরে পেয়েছি। বণিক রাখালের কাছে জিজ্ঞাসা করল, তুমি কি এই জুতোগুলো বিক্রি করতে চাও? রাখাল বলল, অবশ্যই বিক্রি করে দেব। এগুলো পরতে পরতে আমার অনেক সময় হয়ে গেছে, কিন্তু এগুলো মোটেই ছেঁড়ে না বা ফাটে না। এগুলো অনেক দিন ধরে এমনই আছে। বণিক রাখালকে বলল, এই জুতোগুলো আমাকে বিক্রি করো। এই জুতোর বদলে তুমি যা চাও আমার কাছ থেকে তা নাও। রাখাল বণিককে বলল, এই জুতোর বদলে আমার বেশি কিছু চাই না, শুধু 1 মণ আনাজ চাই, যাতে আমি এবং আমার মা 2 বেলা খাবার পাই। আমরা তো ভুকে মরি। সে বণিককে সেই সোনার জুতো 1 মণ আনাজের বদলে দিয়ে দিল। সোনার জুতো পেয়ে বণিক খুব খুশি হলো। বণিক রাখালকে 1 মণ আনাজ দিয়ে চলে গেল। তখন বুদ্ধি ভাগ্যের কাছে বলতে লাগলো, ভাগ্য, দেখেছো তো, তোমার জুতো 1 মণ আনাজের বদলে বিক্রি হয়ে গেল। ভাগ্য বুদ্ধির কথা শুনে বলল, বুদ্ধি, তুমি চিন্তা করো না। আমি যার সাথ দিই তাকে কেউ রাজা হওয়া থেকে আটকাতে পারে না। আমি তাকে একজন মহান সম্রাট বানিয়ে ছাড়ব। বুদ্ধি বলতে লাগলো, ভাগ্য, তুমি আমাকে ছাড়া কিছুই করতে পারবে না। দেখো, তুমি তাকে নিশ্চয়ই মেরে ফেলবে। এই বেচারা রাজা হতে হতে মরে না যায়। ভাগ্য বলল, বুদ্ধি, তুমি কি কথা বলছো? দেখো এখন আমি কি করি।
এই বলে ভাগ্য আবার সেই ব্যক্তির কাছে এলো। ভাগ্য আরেক জোড়া সোনার জুতো, যা সোনা, রূপো এবং হীরায় জড়ানো ছিল, সেই পথে রাখল যে পথ দিয়ে রাখাল ছাগলের জন্য পাতা আনতে জঙ্গলে যাচ্ছিল। রাখাল আবার সোনার জুতো পেল, তাতে সে খুব খুশি হলো। ইতিমধ্যে বণিক প্রথম জোড়া সোনার জুতো পেয়ে খুব খুশি ছিল। চলতে চলতে সে ভাবতে লাগলো, কেন আমি এগুলো আমার রাজাকে উপহার দিই না, যাতে রাজা খুব খুশি হয়ে আমাকে কিছু পুরস্কার দেন। এই ভেবে বণিক সোনার জুতো নিয়ে মহারাজ শৈব্যের প্রসাদে গেল। রাজদরবারে গিয়ে সে সেই সোনার জুতো রাজাকে দিল এবং বলল, মহারাজ, এই স্বর্ণের জুতো আমি বিশেষভাবে আপনার জন্য এনেছি। এই জুতো অসাধারণ, এমন জুতো তো আমাদের মহারাজের কাছে থাকা উচিত। মহারাজ শৈব্য জুতো দেখে খুব খুশি হলেন। সোনার সুন্দর জুতো দেখে তার মনে হচ্ছিল যেন এই জুতো দেবলোক থেকে এসেছে এবং দেবতারা এগুলো তৈরি করেছেন, যেন স্বয়ং বিশ্বকর্মা এগুলো তৈরি করেছেন। এত সুন্দর জুতো দেখে তিনি খুশি হলেন এবং তার মন্ত্রীকে বললেন, বণিককে 15,000 স্বর্ণমুদ্রা পুরস্কার হিসেবে দেওয়া হোক। রাজা শৈব্য বণিককে 15,000 স্বর্ণমুদ্রা পুরস্কার হিসেবে দিলেন। এত বেশি স্বর্ণমুদ্রা পেয়ে বণিক খুব খুশি হলো এবং তার ব্যবসা বাড়ানোর কথা ভাবতে লাগলো। এরপর সে আবার তার উটের পিঠে উঠল এবং সে অন্য দেশে ব্যবসার জন্য চলে গেল। বণিক তার ব্যবসার জন্য সেই জঙ্গল দিয়েই যেত, যেখানে সেই রাখাল তার পশুদের চড়াতো এবং তার মায়ের সাথে থাকত। এবারও সে সেই জায়গা দিয়ে যাচ্ছিল এবং সংযোগবশত রাখালও সেখানে ছাগল চড়াচ্ছিল। জঙ্গলে তার সামনে সেই রাখালকে আবার দেখে বণিক খুশি হলো। সে আবার রাখালের পায়ের দিকে তাকালো। তার পায়ে আরেক জোড়া স্বর্ণের জুতো দেখে সে ভাবল, এর কাছে তো আরও সোনার জুতো এসে গেছে, জানি না এ কোথা থেকে এমন জুতো নিয়ে আসে। বণিক উট থেকে নেমে রাখালের কাছে এলো এবং রাখালকে বলল, ভাই, তুমি কি আবার এই জুতোগুলো বিক্রি করতে চাও? রাখালের তো যেন মনের ইচ্ছা পূরণ হয়ে গেল। সে বলল, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বিক্রি করে দেব, তবে এবার তোমাকে এর বদলে আমাকে 1 বস্তা ছোলা দিতে হবে। বণিকও খুশি হলো এবং বলল, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি 1 বস্তা ছোলাই দেব। রাখাল আরেকটি শর্ত রাখল। সে বলল, ছোলা ভাজা হতে হবে। বণিক তার এই কথাও মেনে নিল। 1 বস্তা ভাজা ছোলা তাকে দিল। সে তার কাছ থেকে সোনার জুতোর দ্বিতীয় জোড়াটিও নিয়ে এগিয়ে গেল। এখন বণিকের মনে এই চিন্তা আসতে লাগলো, প্রথম জোড়া জুতো যা আমি মহারাজকে উপহার দিয়েছিলাম, তার বদলে মহারাজ আমাকে 15,000 স্বর্ণমুদ্রা দিয়েছিলেন। এবার হয়তো মহারাজ আমাকে গতবারের চেয়েও বেশি পুরস্কার দেবেন। আমি এগুলোও মহারাজের সেবায় নিয়ে যাই। সে এবারও সেই হীরা, রত্ন এবং মণি জড়ানো সোনার জুতো নিয়ে রাজা শৈব্যের দরবারে পৌঁছল। বণিক রাজাকে বলল, মহারাজ, আমি আপনার জন্য প্রতিবার কোনো না কোনো অদ্ভুত বস্তু নিয়ে আসি। হে রাজন, আপনি এগুলো গ্রহণ করুন। রাজা শৈব্য যখন জুতোগুলো দেখলেন তখন বললেন, সত্যিই এগুলো খুব সুন্দর। এগুলো সোনার জুতো এবং গতবার দেওয়া সোনার জুতোর চেয়েও বেশি সুন্দর। বণিক, তুমি আমাকে বলো, তুমি এই জুতোগুলো কোথা থেকে আনো? তোমাকে এই জুতো কে দেয়? এখন বণিক কি বলবে? যখন বণিক কিছু বুঝে উঠতে পারল না সে রাজাকে কি উত্তর দেবে, তখন কিছু ভেবে সে মিথ্যা বলাই ঠিক মনে করল এবং বলল, মহারাজ, দক্ষিণের দেশে একজন সম্রাট আছেন। আমি তার কাছে আমার পিতলের ব্যবসা করতে যাই। তিনি পুরস্কার হিসেবে এমন জুতো দেন। তিনি 2 বার আমাকে সোনার জুতো দিয়েছেন, তাই আমি 2 বারই তা আপনার সেবায় উৎসর্গ করেছি। এটা শুনে রাজা বণিককে বলল, বণিক, সেই রাজার কোনো পুত্র আছে কি? বণিক আবার মিথ্যা বলল। সে বলল, না মহারাজ, এখনও তিনি নিজেই অবিবাহিত, তার বিয়ে হয়নি। এটা শুনে রাজা শৈব্য বললেন, ঠিক আছে বণিক, আমাদের কন্যা খুব সুন্দরী। তুমি গিয়ে সেই সম্রাটের সাথে দেখা করো এবং তার কাছে জিজ্ঞাসা করো যে আমরা আমাদের কন্যার বিয়ে তার সাথে দিতে চাই। তিনি কি রাজি? রাজার কথা শুনে বণিক ভাবতে লাগলো, এখন তো আমি ফেঁসে গেলাম। আমি তো এই জুতো কোনো রাজার কাছ থেকে আনি না, বরং একজন রাখালের কাছ থেকে আনি। কিন্তু এখন তো আমি মিথ্যা বলে ফেলেছি। এখন আমার কি হবে? আমি তো আমার নিজের বলা মিথ্যায় ফেসে গেছি। রাজা বণিককে আদেশ দিলেন, বণিক, সেই রাজার কাছে যাও এবং যেভাবেই হোক তাকে প্রস্তুত করে আনো যে তিনি আমার কন্যার সাথে বিয়ে করবেন। এখন বণিক আরও চিন্তায় পড়ে গেলেন। সে রাজদরবার থেকে ফিরে এলো। বাড়ি গিয়ে সে আবার তার উটের পিঠে উঠল এবং ব্যবসার জন্য চলে গেল।
যখন সে আবার জঙ্গলে পৌঁছলো তখন ভাবতে লাগলো, যদি আমি এখানে সেই রাখালের দেখা না পেতাম তাহলে আমি সোনার জুতো পেতাম না, আর সেই জুতো আমি রাজাকে না দিতাম, শেষ পর্যন্ত মিথ্যা বলে আমি রাজার ক্রোধের শিকার হতাম না। এই রাখাল আমাকেও রাজার ক্রোধের শিকার বানিয়েছে। যদি রাখালের সাথে আমার দেখা না হতো তাহলে আমি এই ধর্ম সংকটে পড়তাম না। এই রাখাল তো আমাকে খুব খারাপভাবে ফাঁসিয়ে দিল। এগুলো ভাবতে ভাবতে সেই বণিক সেই রাখালের ঝুপড়িতে পৌঁছে গেল। রাখাল তার ঝুপড়িতে বণিককে আসতে দেখে খুব খুশি হলো, কারণ সেই বণিকই তার খাওয়া দাওয়ার ব্যবস্থা করত। কখনো তাকে আনাজ দিত, কখনো ছোলা। জুতো বিক্রি করে এই বণিকের কাছ থেকেই তার জীবনযাপন চলত। তাই রাখাল তার প্রতি খুব খুশি হলো। সে বলল, বণিক এসো, তোমায় স্বাগত। বণিক সেখানেই তার বাড়িতে থেকে গেল। সে তার উট থেকে পিতল নামিয়ে এক পাশে রাখলো এবং তারপর রাখালের সাথে কথা বলতে লাগলো। এই সময় ভাগ্য সেই রাখালের সাথ দিচ্ছিল। কথা বলতে বলতে রাখাল পিতলের বস্তার উপর বসলো। যেই সে বসলো, সব বস্তায় ভরা পিতল সোনায় পরিণত হয়ে গেল। চারিদিকে সোনা ঝকঝক করতে লাগলো। এটা দেখে বণিকের বিশ্বাস হলো যে এই ব্যক্তি হয় কোনো জাদুকর, নয়তো ঈশ্বরের কোনো বড় ভক্ত। তার উপর ঈশ্বরের বিশেষ কৃপা আছে। এখন বণিক তার নিজের বলা মিথ্যার জালে আরও ফেঁসে যাচ্ছিল। তার মনে চিন্তা এলো, আমার কাছে ধনের অভাব নেই, আমি এমন করি যে এই রাখালকেই রাজা বানিয়ে দিই, সম্রাট ঘোষণা করে দিই। আমার কাছে তো ধন এবং সোনার কোনো অভাব নেই, আমি এর জন্য এই জঙ্গলে একটি বড় দুর্গ তৈরি করিয়ে দিই। সেই দুর্গের মালিক এটাকে বানিয়ে দেব, আর আমি তার মন্ত্রী হয়ে যাব। এখানকার যে জমিদারেরা আছে তাদের কাছ থেকে অনেক জমি কিনে নেব। এরপর 2 মাস পর রাজার কাছে যাব এবং বলবো যে এই সেই সম্রাট। এখন বণিক ষড়যন্ত্র রচতে লাগলো। ভাগ্য বুদ্ধির কাছে বলতে লাগলো, বুদ্ধি তুমি দেখতে থাকো আমি কি করি। দেখো, এই বণিক এখন রাখালকে সম্রাট বানাবে। বুদ্ধি আবার ভাগ্যের কাছে বলল, এমন না হয় যে রাজা হতে হতে এ মরে যায়, কারণ এই সময় এর কাছে বুদ্ধি নেই। ভাগ্য এই কথা শুনে বলল, বুদ্ধি তুমি এত অহংকার করো না, তুমি তোমার মাথা খাটিও না, এ সম্রাট অবশ্যই হবে। অন্যদিকে বণিক রাখালকে বলতে লাগলো, রাখাল আমি তোমাকে এখানকার সম্রাট বানিয়ে দিচ্ছি এবং তোমার থাকার জন্য একটি বড় প্রাসাদও তৈরি করে দেব। বণিকের মধ্যে বুদ্ধি ছিল, কারণ তার সাথে বুদ্ধি ছিল, কিন্তু বুদ্ধি রাখাল এবং তার মায়ের সঙ্গ ছেড়ে দিয়েছিল। রাখাল বণিককে বলল, ভাই ঠিক আছে, তুমি যা ঠিক মনে করো তাই করো, তবে একটা কথা, আমার এই ছাগলগুলোকে ছাড়বে না, আমি এই ছাগলগুলোকে সব সময় আমার কাছে রাখব। রাখালের মধ্যে বুদ্ধি তো ছিল না। তার কথা শুনে বণিক ভাবতে লাগলো, এই ব্যক্তি কত বড় মূর্খ, আমি একে রাজা বানাচ্ছি আর এ পড়েছে ছাগল নিয়ে, এ কেমন কথা বলছে। তবুও বণিক বলল, ঠিক আছে। বণিকের মনে মনে রাজার ভয় ছিল। রাজা তাকে বলেছিল যে তুমি সেই সম্রাটের কাছে গিয়ে জিজ্ঞাসা করে আসবে আমার মেয়েকে সে বিয়ে করবে কিনা। তাই রাখালকে সম্রাট বানানোর চক্করে বণিক রাখালের কথার উপর মনোযোগ দিল না। সে দুর্গের ভিত্তি স্থাপন করালো এবং নির্মাণ শুরু করলো। খুব শীঘ্রই সে রাখালের জন্য একটি খুব বড়, সুন্দর এবং জাঁকজমকপূর্ণ প্রাসাদ তৈরি করলো। বণিক আশেপাশের সকল জমিদারদের কাছ থেকে জমি কিনে নিল এবং রাখালের জন্য একটি সেনাবাহিনীও তৈরি করতে শুরু করলো। চাকর বাকর, দাস দাসী রাখলো। এসব দেখে সেই বুদ্ধিহীন রাখাল মনে মনে ভাবতে লাগলো, জানি না এই বণিক কোথা থেকে এলো, এ তো আমাদের জীবন নষ্ট করে দিল। এখন তো আমার ছাগল চড়ানোর জন্য সময় পাচ্ছি না। এ সব সময় কথা বলায় ব্যস্ত থাকে। রাখালের তখনও সেই একই অবস্থা ছিল। সে ছাগলগুলোকে জঙ্গলে নিয়ে যেত এবং চড়িয়ে ফিরিয়ে আনত। বণিক তার জন্য রাজকীয় পোশাক সেলাই করিয়েছিল, তার মাথায় মুকুট পরিয়েছিল, কিন্তু রাখাল তার স্বভাব বদলায়নি। সে বণিককে বলতে লাগলো, তুমি যা ঠিক মনে করো তাই করো, তবে আমার ছাগলগুলো কোথাও যাবে না। যদি আমার ছাগলগুলো চলে যায় তবে আমি তোমাকে জীবিত ছাড়ব না। তুমি এত ভিড় জমিয়েছ, আমাদের জীবন নষ্ট করে দিয়েছ। বণিক বলতে লাগলো, আরে রাখাল, আমি তো তোমাকে রাজা বানিয়ে দিয়েছি, আমি তোমার মন্ত্রী হব। কিন্তু রাখালের বোধগম্যে এসব কিছুই আসছিল না। বন্ধুরা, এখন ভাগ্য বুদ্ধির কাছে বলতে লাগলো, বুদ্ধি দেখো, আমি এই রাখালকে রাজা বানিয়ে দিয়েছি, এখন এই একটি দুর্গের মালিক হয়ে গেছে। বুদ্ধি বলতে লাগলো, আরে ভাগ্য, তুমি কেন মিথ্যা বলছো?
এখানে বসে থাকা সমস্ত দেবতারা এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন যে তুমি একে রাজা বানিয়েছ নাকি এখনও সেই রাখালই আছে। বন্ধুরা, এখন ব্রহ্মদেব বলতে লাগলেন যে ভাগ্য, এই রাখালের মধ্যে এখনও কোনো পরিবর্তন হয়নি, এই এখনও সেই রাখালই আছে, তুমি এখনও যেতনি। এখন বুদ্ধি বলতে লাগলো, ব্রহ্মদেব, এমনই হবে, কারণ যতক্ষণ আমি রাখালের সঙ্গ না দেব ততক্ষণ রাখাল কখনো রাজা হবে না, বরং তার প্রাণও সংকটে পড়বে, এ মূর্খতা করবে এবং মারা যাবে। কিন্তু ভাগ্য বলল, বুদ্ধি, আমি তার সঙ্গ দিলে তুমি কিছুই করতে পারবে না, তুমি বসে থাকো এবং তামাশা দেখতে থাকো। ভাগ্য আবার সেই রাখালের কাছে ফিরে আসে। বণিক কি করলো? সে রাখালের যে 3টি ছাগল ছিল তাও একজন ছাগল ক্রেতার কাছে বিক্রি করে দিল। যেই রাখাল তার ছাগল বিক্রির কথা জানতে পারলো, সে জোরে জোরে চিৎকার করতে লাগলো, কাঁদতে লাগলো। যখন তার সৈন্যরা, দরবারিরা এবং অন্যান্য লোকজন দেখল যে রাজা এমন করছে, তখন তাদের মনে হলো যে হয়তো রাজা পাগল হয়ে গেছে। এখন বণিক রাখালকে বোঝালো, তুমি এমন কেন করছো? তুমি এমন মূর্খতা কেন করছো? এ তো মাত্র 3টি ছাগল ছিল, আমি তোমাকে এমন অনেক ছাগল এনে দেব। বণিকের এই কথা শুনে রাখাল রাজি হয়ে গেল এবং সে বণিকের পিছনে লেগে পড়ল। চলো, আমাকে আজই ছাগল কিনে দাও। বণিক রাখালকে বলতে লাগলো, দেখো ভাই, এখন তুমি সম্রাট হয়ে গেছো, রাজা হয়ে গেছো, তুমি এমন ছোটোখাটো কথা কেন বলছো? বাচ্চাদের মতো কথা বলো না, আমি তো তোমার বিয়ে করাবো। তোমার মায়ের সাথে জিজ্ঞাসা করো, আমাদের এখানকার রাজা সব্যের কন্যা খুব সুন্দরী, আমি তোমার বিয়ে তার সাথে করাবো। কিন্তু রাখালের মধ্যে তো বুদ্ধিই ছিল না। সে বণিককে বলতে লাগলো, তুমি আমার বিয়ে কি করাবে? এবং তার মাও বলতে লাগলো, এখন বিয়ে করে কি হবে? তুমি তো আমাদের জীবন নষ্ট করে দিয়েছো, তুমি আমাদের এত ভিড়ের মধ্যে কেন এনে ফেলেছো? কোথায় আমরা এত শান্তিতে থাকতাম, আমাদের ছাগল চড়াতাম আর আমাদের ঝুপড়িতে আরামে থাকতাম। এখন বণিক ভাবতে লাগলো, এই মা ছেলে দুজনেই পাগল, এখন আমি কি করব? উপরন্তু তাকে মহারাজ সব্যের ভয়ে সত্যি করছিল। তার মনে কেবল এই চিন্তা আসছিল যে এদের সাহায্য তো আমাকে করতেই হবে। এভাবে 6 মাসের সময় পূর্ণ হলো। তখন বণিক তার দেশে মহারাজ সব্যের কাছে পৌঁছল। মহারাজকে বলতে লাগলো, মহারাজ, এখন আপনি আপনার নাপিত এবং পণ্ডিতকে পাঠিয়ে দিন। আমি আমার সম্রাটকে মানিয়ে নিয়েছি, তিনি আপনার মেয়ের সাথে বিয়ে করতে প্রস্তুত। এটা শুনে রাজা সব্য নাপিত এবং ব্রাহ্মণকে ডাকলেন এবং তাদের দুজনকে বণিকের সাথে সম্রাটের কাছে পাঠিয়ে দিলেন। বণিক তাদের দুজনকে নিয়ে চলল এবং তাদের রাখালের প্রাসাদে নিয়ে এলো। সে রাখালকে রাজকীয় পোশাক পরালো। রাখাল বণিককে বলতে লাগলো, তুমি এটা কি করছো? এমন কোথাও বিয়ে হয়? বণিক বলল, এখন তুমি চুপ থাকো, একদম কথা বলবে না, নইলে মহারাজ সব্য তোমাকে এবং আমাকে দুজনকেই ফাঁসির সাজা দেবেন। এই কথা মনে রেখো যে এখন তোমাকে কথা বলতে হবে না। বণিকের মুখ থেকে ফাঁসির কথা শুনে রাখাল খুব ভয় পেয়ে গেল এবং তার কথা মেনে নিল। রাজার নাপিত এবং ব্রাহ্মণ তার বাগদান সম্পন্ন করলেন এবং শুভ মুহূর্ত দেখে বিয়ের দিন নির্ধারণ করে তাকে বলে দিলেন যে আপনাকে এই দিনে বরযাত্রী নিয়ে প্রাসাদে আসতে হবে। এরপর নাপিত এবং ব্রাহ্মণ তাদের দেশে ফিরে গেলেন। তাদের প্রাসাদে পৌঁছনের পর রাজা তাদের জিজ্ঞাসা করলেন, সম্রাট কেমন? নাপিত এবং ব্রাহ্মণ বললেন, মহারাজ, তার কাছে কোনো কিছুর অভাব নেই, প্রচুর সোনা আছে, খাজানা ভর্তি, তিনি তো খুব মহান রাজা বলে মনে হচ্ছে। এই কথা শুনে রাজা সব্যও খুব খুশি হলেন। এখন রাজা সব্যও বিয়ের প্রস্তুতি শুরু করলেন। ধীরে ধীরে সময় কাটতে লাগলো এবং বিয়ের শুভ দিন কাছে চলে এলো। বিয়ের দিনে বণিক রাখালকে খুব সাজালো, দুলহা বানালো এবং একটি সুন্দর রথে বসিয়ে তার বরযাত্রী নিয়ে চলল। ইতিমধ্যে বণিক রাখালকে বিয়ের জন্য নিয়ে যাচ্ছিল। আরও ওদিকে ভাগ্য বুদ্ধির কাছে বলতে লাগলো, দেখো বুদ্ধি, এখন আমি রাখালের বিয়েও রাজার কন্যার সাথে করাচ্ছি। বুদ্ধি মুচকি হেসে বলল, ভাগ্য, শুধু দেখতে থাকো, তুমি এখনই এর মৃত্যুর ষড়যন্ত্র রচনা করেছ। তুমিও পস্তাবে যে তুমি এটা কি করে ফেললে। এই রাখালও তোমার জালে ফেসে গেছে, তুমি তো একে রাজা বানানোর কথা বলছো। দেখো, তোমার কারণে এখন এই রাখাল তার প্রাণ হারাবে। ভাগ্য বলল, বুদ্ধি, আমি যখন তার সঙ্গ দিচ্ছি তখন তুমি কেন বিরক্ত হচ্ছ? শুধু দেখতে থাকো আমি কি করি। কয়েকদিনের সফর পার করে রাখালের বরযাত্রী রাজা সব্যের কাছে পৌঁছে গেল। যখন রাজা দেখলেন যে বরযাত্রী এসে গেছে,
তখন তিনি তার মন্ত্রীদের সাথে প্রচুর উপহার নিয়ে বরযাত্রীদের স্বাগত জানাতে নগরের দ্বারের দিকে চললেন। অন্যদিকে যখন রাখাল দেখল যে সামনে থেকে ঢাল তরোয়াল নিয়ে কোনো রাজা সেনাবাহিনী সহ আসছে, তখন সে খুব ভয় পেয়ে গেল এবং তার রথ থেকে নেমে পালাতে লাগলো। রাখালকে পালাতে দেখে বণিক ভাবল, এ তো নিশ্চিত আমাকে মারবে। বণিকও রথ থেকে নেমে তাকে ধরার জন্য তার পিছনে ছুটল এবং তাকে ধরে ফেলল। বণিক তাকে ধরে বোঝালো, রাজা তোমাকেও মারবে এবং আমাকেও। তুমি কেন পালাচ্ছ? রাখাল ভয় পেয়ে বলল, ঠিক আছে, তবে তোমাকে সবসময় আমার সাথে থাকতে হবে। বণিকের কথায় সে বণিকের সাথে ফিরে এলো। সে বণিককে বলতে লাগলো, এই রাজা তো তলোয়ার নিয়ে আসছে, কোথাও আমায় কেটে ফেলবে না তো? বণিক বলল, চিন্তা করো না, তিনি তোমাকে কিছু বলবে না। তোমার বিয়ে হবে, তুমি বধূ পাবে, তুমি ভয় পেও না। এতটা শুনে রাখাল ফিরে এসে তার রথে বসল। রাজা দেখলেন রাখাল রাজা হিসেবে দেখতে খুব সুন্দর ছিল। তিনি বরযাত্রীদের স্বাগত করলেন। বণিক তার প্রতিশ্রুতি অনুযায়ী সব জায়গায় তার সাথে সাথে যাচ্ছিল। যখন মণ্ডপে যাওয়ার সময় হলো, তখন বণিক ধর্মসংকটে পড়ে গেল যে সেখানেও তাকে সাথে সাথে যেতে হচ্ছে। সে মণ্ডপে পিছনে বসল। রাজা সৈব্য বলতে লাগলেন, বণিক, তুমি এর সাথে সাথে কেন থাকো? বণিক বলল, মহারাজ, আমি এদের মন্ত্রী, এরা আমাকে তাদের মন্ত্রী বানিয়েছে। রাজা তার কন্যার বিয়ে সেই রাখালের সাথে করে দিলেন। এভাবে রাজা নির্ধারিত দিনে তার কন্যার বিয়ে রাখালের সাথে করে দিলেন। বিয়ে হয়ে যাওয়ার পর রাজা জামাইকে প্রাসাদেরই একটি অংশ দিয়ে দিলেন। রাজার কোনো পুত্র ছিল না এবং তিনি জামাইকে তার কাছে রাখতে চাইতেন, যাতে পরে রাজসিংহাসন তাকে হস্তান্তর করতে পারেন। এখন বণিককে থাকার জন্য আলাদা জায়গা দেওয়া হলো। বণিক মনে মনে ভয় পাচ্ছিল যে কোথাও রাখাল রহস্য ফাঁস না করে দেয়। রাখাল খুব খুশি ছিল। এটা দেখে বুদ্ধি মুচকি হাসল। তখন ভাগ্য বলল, দেখতে থাকো, আমি এর বিয়ে রাজার কন্যার সাথে করিয়ে দিয়েছি। এখন এই রাখাল সম্রাট হতে চলেছে। ভাগ্যের এই কথা শুনে বুদ্ধি বলতে লাগলো, আরে ভাগ্য, তুমি কেন বোকা বনছ? তুমি জানো যে তার কিছুই জানা নেই। রাজা কি, বিয়ে কি, সে তো কিছুই জানে না। তার তো মৃত্যু কাছে চলে এসেছে, সে তো মরতে চলেছে। ভাগ্য বলল, তুমি এটা কি বলছো? বুদ্ধি বলল, আমি সত্যি বলছি। আমি যখন তার সঙ্গ ছেড়ে দিয়েছিলাম তখনই সে মরে গিয়েছিল, কারণ বুদ্ধিহীন ব্যক্তি মৃতের সমান। এখন এই বেচারা মারা যাবে, তুমি শুধু একে বাঁচানোর চেষ্টা করো। এখন এ মরতে চলেছে, তুমি একে বাঁচাও। ভাগ্য বলল, এ কেন মরবে? এখন এ সেখানে আরামে থাকবে, তারপর সম্রাট হবে। রাজ পরিবারের ঐতিহ্য অনুযায়ী রাজকুমারী বধূর বেশে সেজে খাবার নিয়ে রাতে স্বামীর কক্ষে গেল। রাখাল এমন সৌন্দর্যে সজ্জিত এবং গহনায় ভরা কন্যাকে স্বপ্নেও দেখেনি। সে ভয় পেয়ে গেল। সেই বুদ্ধিহীন রাখালের শৈশবের তার দিদিমার বলা একটি গল্প মনে পড়ে গেল, যেখানে একটি রাক্ষসী সুন্দরীর ছদ্মবেশে গহনায় সজ্জিত হয়ে একজন পুরুষকে খেয়ে ফেলে। তার মনে চিন্তা এলো, এ কি কোনো রাক্ষসী যে তাকে খেতে এসেছে? সে শৈশবে শুনে রেখেছিল যে রাক্ষসী সুন্দর রূপ ধারণ করে মানুষের রক্ত পান করে এবং তাদের মেরে ফেলে। সে ভাবল, রাক্ষসীর হাতে পড়ার চেয়ে ভালো যে আমি এখান থেকে পালিয়ে যাই। এই ভেবে সে উঠে পড়ল এবং রাজকুমারীকে ধাক্কা দিয়ে ফেলে চিৎকার করতে করতে ঘর থেকে পালিয়ে গেল। পালাতে পালাতে সে সোজা নদীর কিনারে পৌঁছে গেল এবং জলের মধ্যে ঝাঁপ দিল। যখন তাকে জলেও তার মৃত্যু দেখা দিল, তখন সে জল থেকে বেরিয়ে এলো এবং নদীর এক কিনারে বসে গেল। রাজকুমারীর অপমানের কথা শুনে রাজা আগুনের মতো জ্বলে উঠলেন। রাজা তার সৈন্যদের তাড়াতাড়ি রাখালকে খুঁজে আনার জন্য পাঠালেন। রাজার সৈন্যরা তাকে একটি নদীর কিনারে বসে থাকতে দেখল। তারা তাকে ধরে রাজার কাছে নিয়ে এলো। তাকে দেখে রাজার ক্রোধ হলো। তিনি রাখালকে কঠোর শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিলেন। রাজা আদেশ জারি করলেন যে পরের সকালে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, একে কারাগারে রাখো। এসব ভাগ্য তার নিজের চোখে দেখছিল এবং মাথা ঠুকে ভাবছিল, এ তো একেবারে মূর্খ প্রমাণিত হলো। এই মূর্খ আমার সব পরিকল্পনা নষ্ট করে দিল। তখন বুদ্ধি হাসতে হাসতে তার কাছে এলো। বুদ্ধি ভাগ্যের কাছে বলল, অবশেষে তুমি হেরেই গেলে। দেখলে, তোমার লাখো রাজা বানানোর পরেও সে রাজা হতে পারল না। এখন এই মানুষটির শাস্তি হতে চলেছে। বুদ্ধি ভাগ্যের কাছে বলল, দেখলে ভাগ্য, বুদ্ধি ছাড়া সে মারা যেতে চলেছে। বলো, কি বলবে? হতাশ হয়ে ভাগ্য বলল, যদি তুমি এই মানুষটিকে বাঁচাতে পারো তবে আমি হার মেনে নেব।
বুদ্ধি হেসে বলল, তাহলে ঠিক আছে, এখন আমার কাণ্ড দেখো, দেখো আমি এটাকে কিভাবে বাঁচাই। এই বলে বুদ্ধি রাখালের মধ্যে প্রবেশ করল। যেই বুদ্ধি রাখালের মধ্যে প্রবেশ করল, রাখাল তার বাঁচার জন্য নতুন নতুন উপায় ভাবতে লাগলো। পরের দিন যখন রাখালকে মৃত্যুদণ্ডের জন্য রাজার সামনে পেশ করা হলো, তখন রাখাল বলল, মহারাজ, আপনি আমার শ্বশুর, আমি কি আপনাকে জিজ্ঞাসা করতে পারি যে আপনি কোন অপরাধে আমাকে মৃত্যুদণ্ড দিতে চলেছেন? রাজা বলল, তুমি আমার কন্যার অপমান করে আমার চরম অবমাননা করেছ, এর জন্য তোমাকে শাস্তি দেওয়া হবে। তখন রাখাল বলল, হে রাজন, আমার বংশে এই বিশ্বাস আছে যে বিয়ের পর প্রথম রাতে যদি কোনো ব্যক্তি নদীতে ডুবে মরে এবং এটা কোনো বধূ জানতে পারে, তবে বধূ বিধবা হয়ে যায় বা সন্তানহীন থেকে যায়। যখন আপনার কন্যা ঘরে এলো, তখন ওই নদীর দিক থেকে বাঁচাও বাঁচাও চিৎকারের আওয়াজ আমার কানে এলো। আমি নিজেকে থামাতে পারিনি এবং তৎক্ষণাৎ উঠে নদীতে চলে গিয়েছিলাম। যদি এটা আমার অপরাধ হয়, তবে আপনি আমাকে অবশ্যই শাস্তি দিন। রাখালের কথা শুনে রাজা খুব খুশি হলেন এবং উঠে রাখালকে জড়িয়ে ধরলেন। তিনি বললেন, আমার পরে তুমি এই দেশের রাজা হবে। পিতা এবং কন্যা লজ্জিত হয়ে তাদের অসভ্য আচরণের জন্য ক্ষমা চাইলেন এবং তারপর তিনজন খুশি খুশি প্রাসাদের ভেতরে চলে গেলেন। ইতিমধ্যে ব্রহ্মার দরবারে বুদ্ধি এবং ভাগ্যের সিদ্ধান্ত হয়ে গিয়েছিল। সমস্ত দেবতারা বুদ্ধির জয় জয়কার করতে লাগলেন। তারা বলতে লাগলেন, ভাগ্য, তুমি কিছুই করতে পারো না, যার সাথে বুদ্ধি থাকে না সে কিছুই করতে পারে না। বুদ্ধি মুচকি হেসে ভাগ্যের দিকে তাকালো। ভাগ্য হেসে বলল, আমি তোমার কাছে হার মেনে নিচ্ছি, তুমি সত্যিই আমার চেয়ে বড়। বন্ধুরা, এভাবে নীলকণ্ঠও তার প্রশ্নের উত্তর পেয়ে গেল। এরপর বুড়ো কবুতর এবং নীলকণ্ঠ খাবারের সন্ধানে জঙ্গলের দিকে চলে গেল। বন্ধুরা, আশা করি গল্পটি তোমাদের ভালো লেগেছে। গল্পটি পছন্দ হলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটিও চাপো। আরেকটি মজার গল্প নিয়ে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।